সেটা হচ্ছে আমাদের যে চ্যালেঞ্জগুলো হচ্ছে তিনটা চ্যালেঞ্জ আমাদের। একটা হচ্ছে প্রি ইলেকশন চ্যালেঞ্জ, ওয়াইল ইলেকশন চ্যালেঞ্জ অ্যান্ড পোস্ট ইলেকশন চ্যালেঞ্জ। এই প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে যে বিষয়গুলো আছে, এর মধ্যে প্রথম যেই চ্যালেঞ্জটা সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের রিফরমেশন যে ইমপ্লিমেন্টেশন মেকানিজমটা, এখনো এই জায়গাটা আমরা এখনো পর্যন্ত একমত হই নাই। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে একটা পরবর্তীতে একটা চ্যালেঞ্জ হতে পারে। এটাকে কিভাবে আমরা ডিল করছি, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা হচ্ছে পরবর্তী একটা রাজনৈতিক শেপ আমাদেরকে দিবে। আমরা কন্টেন্ট অফ রিফরমেশন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি আমরা ঐক্যমত্য কমিশনে, কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসটা, মেকানিজমটা, এটা নিয়ে হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা যে বিষয়গুলোতে এতদিন পর্যন্ত আমরা আলোচনা করে আমরা পার্শিয়ালি আমরা কোনোটাতে এগ্রি হয়েছি, কোনোটাতে হচ্ছে আমরা ফুললি এগ্রিড হয়েছি, এই বিষয়গুলোকে কিভাবে আমরা এন্ডোর্স করব, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে। প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে যদি আরও আমরা যেই টেঞ্জিবল বিষয় যেগুলো আমরা হচ্ছে অ্যাভয়েড করছি, আমার কাছে মনে হয়েছে অনেক অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে কথাবার্তা বলছি, এর মাঝখানে একটা হচ্ছে যে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আরও যদি আমরা কনক্রিটভাবে যাই, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন হয় নাই। 2008 পরবর্তী নির্বাচন, আমি নিজে দেখেছি, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং হচ্ছে 24 সালের নির্বাচন, এই তিনটা নির্বাচনে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন খুব নেকেডলি ইন্টারফেয়ার করছে ওই নির্বাচনগুলোতে। এবং ওই নির্বাচনে ইউনুকে কিভাবে কিনা যায়, এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক পরিসরে এই আলোচনাগুলো আছে। আমরা কিন্তু রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন, আমরা সহ ইনক্লুডিং আমরা কিন্তু আমরা ভাবি ইউনুটা আমার হবে কিনা, ডিসিটা আমার নিয়ন্ত্রণে থাকবে কিনা। তার মানে এখনো পর্যন্ত মনস্তাত্ত্বিকভাবে আমরা ধরে নিয়েছি যদি অ্যাডমিনিস্ট্রেশন আমার নিয়ন্ত্রণ থাকে, তাহলে নির্বাচন রেজাল্টে আমার একটা দৃশ্যমান একটা ব্যবধান আমি নিয়ে আসতে পারবো, যেটা আমার পক্ষে কাজ করবে। অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাতে পুলিশের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচনে। সেই জায়গায় দেখা যায় ওসিকে নিয়ন্ত্রণ আমরা করব কিভাবে, ওসিটা আমার হবে কিনা, এসপিটা আমার হবে কিনা, ডিআইজি রেঞ্জ আমার হবে কিনা, এই বিষয়গুলোর কিন্তু রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন, আসন ভিত্তিক রাজনীতি করছেন, তারা ভোটার নিয়ে যতটা হচ্ছে ভোটারদেরকে কাছে টানার জন্য যত স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করছেন, একই সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছেন, যেটা হওয়া উচিত ছিল না। তো তার মানে আমরা এখনো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনকে নির্বাচন ম্যানিপুলেট করার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্যাটালিস্ট হিসেবে কিন্তু এখনো পর্যন্ত আমরা বিবেচনা করছি, যেটা নিয়ে নাগরিক পরিসরে এবং সিভিল সোসাইটিতে যারা পলিসি মেক করছেন তাদের এই বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে। আমাদের প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে রোল অফ এজেন্সিজ অ্যান্ড আর্মি। এটা কিন্তু এখনো পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখনো পর্যন্ত দেখছি যে বিভিন্ন এজেন্সি, সরকারি এজেন্সি বিগত সময়ে যেভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখনো পর্যন্ত করছে। আমরা এটাকে কতটা ডিসঅ্যাসোসিয়েট করতে পারি, এটা আমাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ। এটা পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে হয়ে উঠবে, এটাকে ওভারনাইট সম্ভব না, কিন্তু আমরা একটা পলিটিক্যাল কনসেনসাসের মধ্যে আসতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে কথা হতে হবে যে আমরা ইন্টেলিজেন্সকে এবং হচ্ছে বিশেষ করে ডিজিএফআই, আমি নিজেও ভুক্তভোগী মিডিয়া ফ্রেমিং এর ক্ষেত্রে, যে তাদেরকে আমরা রাজনীতিকে প্রভাবিত করা থেকে কিভাবে দূরে রাখতে পারি এবং আগামী নির্বাচনে আর্মি কিভাবে ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমাদের নজরে রাখতে হবে। প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে এই বিষয়গুলো আছে। এবং সর্বশেষ চ্যালেঞ্জ, যেটা আমরা একটা নতুন পার্টি হিসাবে আমরা ফেস করছি, সেটা হচ্ছে যে মেকিং দ্য ক্যাম্পেইন পলিসি অ্যান্ড ক্যাম্পেইন ফাইন্যান্স ট্রান্সপারেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার মতো একটা রাজনৈতিক দল বা আমি ব্যক্তি পর্যায়ে যখন আমি রাজনীতি করতে এলাকায় যাই, খুব স্বাভাবিকভাবে আমার যেই ট্যাক্স ফাইল সব মিলে টাকা পয়সা আমার 40-50-60 লাখ টাকার বেশি সম্ভব না। কিন্তু আমার এলাকায় যিনি আগের বছর এমপি হয়েছে, উনি 126 কোটি টাকা খরচ করছে, আর 70 কোটি টাকা খরচ করে উনি হারছে। মানে যিনি হারছেন উনি 70 কোটি টাকা খরচ করে হারছেন, অর্থাৎ হারতে ওনার যে টাকাটা লাগছে সেটা আমার থেকে 140 গুণ বেশি। না, আমার বর্তমান টাকার 140 গুণ টাকা খরচ করে উনি হাঁটছেন।
আর যিনি জিতছেন উনি 126 কোটি টাকা খরচ করে জিতছেন। তার মানে এই যে একটা অসম রাজনৈতিক প্রতিযোগিতা বিদ্যমান আছে, তার মানে আমাদের রাজনৈতিক ফাইন্যান্সটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা কিভাবে ফাইন্যান্স করব এবং কিভাবে ইলেকটোরাল ফাইন্যান্স আমাদের একটা লিমিটেশনসের মধ্যে নিয়ে আসতে হবে, এবং ইলেকটোরাল শেডু ফাইন্যান্স করা যায়। যেমন আমার পক্ষেই দেখা যায় আরেকজন 50 লাখ টাকা 1 কোটি টাকা খরচ করে দিবে, তখন আমি বলবো আমি তো খরচ করি না, এটা অন্যজন খরচ করতেছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ডিজিটাল ফাইন্যান্সটাকে আমরা নিয়ন্ত্রণ করা। এখন ডিজিটালে ফাইন্যান্স দেখা যায় ভার্চুয়াল ফাইন্যান্সটা যদি নিয়ন্ত্রণ না করা যায়, সেটা একটা অসম প্রতিযোগিতা ক্রিয়েট করবে। আসনগুলোতে দেখা যাবে আমার প্রতিদ্বন্দ্বী বা আমি নিজেও যদি ভার্চুয়ালি প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট করি, এটার একটা রিয়েল টাইম রিপোর্ট একটা ইলেকশন কমিশন নেওয়া উচিত, যে আসলে একজনের পক্ষে কি কি পরিমাণ অ্যাডভার্টাইজ যাচ্ছে, কি পরিমাণ টাকা খরচ হচ্ছে ভার্চুয়ালি। এটা যদি আমি আনডকুমেন্টেড রাখি ডিজিএফআই এর মতো, এটা খুবই পরবর্তীতে একটা আনইভেন ফিল্ড ক্রিয়েট করবে রাজনৈতিক পরিসরে, এটা আনইভেন ফিল্ড ক্রিয়েট হবে।